মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন আজ। র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়ে আলোচনার আশা পররাষ্ট্রমন্ত্রীর। লুর সফর নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি। সকল হজযাত্রীর ভিসা নিশ্চিতে সৌদি সরকারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নয়, হাইকোর্টের রায়। সরকারের সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত জানালেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত বরেণ্য রাজনীতিবিদ হায়দার আকবর খান রণ কেন্দ্রীয় শহীদ মিনারের সহযোদ্ধাদের শেষ বিদায়। ভেদাভেদের অবসান চান মির্জা ফখরুল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের সফরে শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসছেন আজ। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর। সফরে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ 2 দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। ডোনাল্ড লু প্রসঙ্গে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ভিসা নীতি ও র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে তার সাথে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের চিঠি লিখে সম্পর্ক এগিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, দুদেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, নানা ক্ষেত্রে সহযোগিতা আছে। বিএনপির ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মুখ থুবড়ে পড়ছে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায়, সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। তবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা উভয় দেশ কাজ করছি এবং করব। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনে না, সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নয়। সারা বিশ্বে যুক্তরাষ্ট্র যে দাপট দেখাতো তা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আওয়ামী লীগ জানে না বলেও জানান ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা তো বিএনপিকে এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করলে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ, আর তাদের কর্মসূচি রাজনৈতিকভাবে আগালে সেভাবেই মোকাবিলা করবে ক্ষমতাসীন দল। অক্টোবর মাসের 28 তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে, সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। ওবায়দুল কাদের কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গেও। মধ্যপ্রাচ্য সহ নিজ দেশে বাইডেনের কথা কেউ শুনছে না উল্লেখ করে কাদের বলেন, কোন দেশের মন্ত্রীর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে বাধ্য নয় বাংলাদেশ। তাদের প্রেসিডেন্টের গাজায় সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে, বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল। রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। কেউ
আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। গত নির্বাচনে ৭৩ জন সংসদ সদস্য এবং ২৫ জন মন্ত্রিসভা থেকে ছিটকে পড়ার কথা মনে করিয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদেরও সেভাবে শাস্তি দেয়া হবে। আরো মাসুল গুনতো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল জানিয়েছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি, বরং দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন তারা। সোমবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি জানান, যুগপৎ আন্দোলনরত দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সামনের দিকে কর্মসূচি ঠিক করা হবে, আর তা হবে জনসম্পৃক্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না, আওয়ামী লীগ নাশকতা করে তার দায়ে চাপায় বিরোধী দলের উপর। পরে লেবার পার্টির সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি নাই। আপনি তুলেছেন এই প্রশ্ন, আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি চীনের যে আচরণ, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে, আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। নিবন্ধিত সকল হজ যাত্রী যাতে হজ পালন করতে পারে সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলারের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান তাকে। বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এই তথ্য জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজযাত্রী। সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ পালনের জন্য এখনও যারা ভিসা পাননি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে। সেসব প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বিচারিক আদালতে রায়ের পরপরই মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। গতকাল রায় বলা হয়, আপিল ও রিভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আসামিদের কন্ডেম সেলে রাখা হলে 2 ধরনের শাস্তি দেওয়া হবে, যা আইনের দৃষ্টিতে সঠিক নয়। রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ আছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল আরও জানান, সেগুলোর জন্য সিদ্ধান্ত নিতে হলেও সুপ্রিম কোর্টে যেতে হবে। আহমেদ সরোয়ারের রিপোর্টে রয়েছে বিস্তারিত। মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2022 সালের 3 সেপ্টেম্বর একটি রিট করা হয়। মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রাম কারাগারে থাকা জিল্লুর রহমান, সিলেটে আব্দুর বশির এবং কুমিল্লা কারাগারে থাকা শাহ আলমের পক্ষে আইনজীবী শিশির মনির এই রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে 2023 সালের 5 এপ্রিল চূড়ান্ত নিষ্পত্তির আগে কন্ডেম সেলে রাখা কেন অবৈধ এবং জেল কোডের 980 বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে 2023 সালের 12 ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে, এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে না। কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোডে আরেকটি নতুন সাজা আছে। সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড, তাকে যদি আবার নির্জন কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে। এটি সংবিধান এলাও করে না, বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এলাও করে না।
রিটকারী আইনজীবী জানান, রায়ে 2 বছরের মধ্যে কন্ডেম সেলে বন্দী আসামিদের সরিয়ে সাধারণ কয়েদিদের সাথে রাখার ব্যবস্থা নিতে বলেছে আদালত। রাষ্ট্রপক্ষ বলেছেন যে তারা নতুন জেল কোড ফর্মুলেট করতে যাচ্ছেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন এই রায়ে যে অবজারভেশন দেওয়া হচ্ছে, যে ধরনের ফাইন্ডিংস দেওয়া হচ্ছে, এগুলো যেন নতুন আইনে রিফ্লেক্টেড হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। সরকারের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। ওনারা রুলটি নিষ্পত্তি করে কতগুলো ডাইরেকশন দিয়েছেন। এর ভিতরে একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন, আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করবো। উনি অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। 2022 সালে হাইকোর্টে জেল কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদন অনুসারে দেশের বিভিন্ন কারাগারে 2556 জন আসামিকে কন্ডেম সেলে রাখা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বনানী কবরস্থানে সমাহিত হলেন প্রগতিশীল রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণ। তার প্রয়াণে ভারাক্রান্ত রাজনৈতিক অঙ্গন। তার চলে যাওয়ার শূন্যতা ভাবায় কাদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ বিদায় জানালেন সহযোদ্ধারা। তবে স্বাধীনতার এত বছর পরও রাজনৈতিক বিভেদ নিয়ে হতাশ অনেক নেতারা। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের কথাও বলেন তারা। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রণকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। এ সময়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রণর প্রতি এ সময় শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। রাজনীতির ক্ষেত্রে কোনো সুবিধাবাদিতা তার চরিত্রের ধারের কাছেও আসতে পারেনি। তিনি যেভাবে সংগ্রাম শুরু করেছিলেন কৈশোরে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেইখানেই ছিলেন। সমাজ পরিবর্তনের রাজনীতি করেছেন। হায়দার আকবর খান রণদের মতো এইগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্য সন্তানকে হারালো আজকে। তিনি একজন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন। সুতরাং এ ধরনের অনন্য ব্যক্তিত্ব আমাদের আগামী দিনের নীতিনিষ্ঠ রাজনীতিতে একটা শিক্ষণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক, উদারনৈতিক, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক জনমানুষের সকল অংশকে তার পিছনে ঐক্যবদ্ধ করা। সুতরাং সেই ঐক্যের বদ্ধ করার ক্ষেত্রে রণও তিনি তার মতন করে তিনি চেষ্টা করে গেছেন। বিচ্যুতি অনেকের হয়েছে নানাভাবে, তার মধ্যে হয়নি। একই সেজন্যই বলেছি শুদ্ধতম, এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার যে বিশ্বাস, তার যে স্বপ্ন এই বাংলাদেশকে নিয়ে এবং তাদের সাধারণ মানুষকে নিয়ে, সেটাতে একেবারে নিষ্ঠ ছিলেন। হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী শোক পালন করছে সিপিবি। মার্ক্সতাত্ত্বিক এই নেতা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ভূমিকা ও মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাজনীতিবিদরা। তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। কমরেড হায়দার আকবর খান রণর যে আদর্শ সেটা অমর থাকবে। বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন। যারা এখন যাচ্ছে বা চলে যাবে তো গেল, কিন্তু এর সঙ্গে এই জাতির যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, এটা মরে যাবে না, এটা আবার নতুনভাবে জাগ্রত হবে। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে
স্বাধীনতার প্রশ্নে উনি আপসহীন লড়াই করেছেন। এর আগে সোমবার সকালে পল্টনের মুক্তি ভবনে কমরেড হায়দার আকবর খান রণর মরদেহ নেওয়া হয়। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে শোক র্যালি করে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রণ। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এসএসসি ও সমমানের এবার পাশের হার কিছুটা বাড়লেও অকৃতকার্যের সংখ্যাও কম নয়। কেবল অঙ্কেই ফেল করেছে 1,66,000 শিক্ষার্থী। তবে ফলাফলে সন্তুষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আর শিক্ষাবিদরা বলছেন পাশের বিষয়টি খতিয়ে দেখতে। শুভ মাহফুজের রিপোর্ট। করোনা মহামারীর পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। রবিবার প্রকাশিত এই ফলাফলে মোট 20,13,597 পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে 16,72,163 জন। অকৃতকার্য হয়েছে 3,41,434 জন। এর মধ্যে শুধু গণিতেই অকৃতকার্য 1,66,000 শিক্ষার্থী। গেল বছরের তুলনায় পাশের হার 2.61% বাড়লেও কমেছে জিপিএ-5 এর সংখ্যাও। তবে ফলাফলে সন্তুষ্টির কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বলেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়াতে কমেছে জিপিএ-5। গত বছরের তুলনায় সার্বিকভাবে সব কিছুতেই আমাদের পজিটিভ আছে, ভালো মান আছে। সেটি হলো আমাদের ঢাকা শিক্ষা বোর্ডে যেমন গত বছর ইংরেজি এবং গণিতে কিছুটা খারাপ করেছিল, এবছর দেখা গেছে যে ইংরেজি এবং গণিতে ভালো করেছে, তার কারণে আমাদের পার্সেন্টেজ বেড়েছে। জিপিএ-5 এর দিকে বেশি মনোযোগের চেয়ে শিক্ষার মান বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। শিক্ষার মানের সংকট এটা শুধুমাত্র জিপিএ-5 বা শুধুমাত্র এই এসএসসি এইচএসসি দিয়ে নির্ধারণ করা মুশকিল। এটা একদম প্রাথমিক থেকে মানের দিকে লক্ষ্য রাখা, এবং যেটা লক্ষ্য করেছি সরকারও কিন্তু শিক্ষার মানটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন, এবং সেই জায়গার থেকে আমাদের পরিকল্পনায় হয়তো ঘাটতি আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ব্যবস্থাপনার মধ্যে নানা ধরনের ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে হবে। চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কারিগরি শিক্ষা বাড়ানোরও পরামর্শ এই শিক্ষাবিদের। উদ্বেগের জায়গা যে সাধারণ শিক্ষায় এই লক্ষ লক্ষ শিক্ষার্থী আমরা কোথায় নিয়ে যাব এরপরে। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, দেশের সংসদীয় গণতন্ত্রের সঠিক চর্চা হয় না, যা কিনা সুশাসনের জন্য বড় বাধা। সোমবার রাজধানীর রমনা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 61তম কনভোকেশন সম্পন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্য সব থাকার পরও সংসদীয় গণতন্ত্রের চর্চা হয় না। সরকার দলীয় সদস্যরা সংসদের কোনো কিছুর বিরোধিতা করতে পারেন না। গণতন্ত্রের সঠিক চর্চা না থাকায় আইনের শাসন কিংবা সুশাসনও বিকশিত হচ্ছে না। এই কারণে জনগণও ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। জাতীয় পার্টির সব সরকারের আমলে সংসদীয় গণতন্ত্র চর্চার উপর জোর দিয়ে আসছে বলে জিএম কাদের দাবি করেন। আমরা চর্চা করছি, সবই ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী আছে, আমাদের বিরোধী দলের নেত্রী আছে, আপনারা সম্মান দিচ্ছেন আমাদেরকে, কিন্তু আমাদের দেশে একটা ধারার কারণে আপনারা জানেন যে কোনো দলের লোক তার বিপক্ষে যেতে পারে না। সরকারি দলের সদস্যরা সরকারের বিপক্ষে ভোট দিতে পারে না, ফলে অটোমেটিক্যালি যেটাই সংসদে যায় সেটাই পাস হয়। ফেল করার, পাস না হওয়ার কোনো সমস্যা থাকে না, এবং অনেক জিনিসই আমাদের দেশে এই জন্য সংসদে আনা হয় না। সেইভাবে আমরা যেটা চাচ্ছিলাম যে সংসদীয় গণতন্ত্র, সেটার চর্চা একটা বাধা হচ্ছে। এবারে খেলার সংবাদ। পাঁজরের ইনজুরিতে অনিশ্চয়তার মুখে তাসকিন আহমেদের টি-20 বিশ্বকাপের খেলা। তার চোট পর্যবেক্ষণ করতে সোমবার দল ঘোষণা করেনি বিসিবি। আজ দুপুর 12:30টায় হবে দল ঘোষণা। বিশ্বকাপের সময় আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগেভাগেই দেশ ছাড়ছে টাইগাররা। আগামীকাল মধ্যরাতের পর দেশ ত্যাগ করবে টাইগাররা। তার আগে সোমবারই জাতীয় দল ঘোষণার কথা ছিল বিসিবির। বাদ সেধেছে তাসকিন আহমেদের ইনজুরিতে।
পাঁজরের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তাসকিন। ধারণা করা হচ্ছে চোট থেকে সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে এই পেসারের। তবে এই মুহূর্তে দলের সেরা পেসারকে ছাড়া বিশ্বকাপের দল দিতে চায় না বিসিবি। তাই তাসকিনের রিপোর্ট পাওয়া পর্যন্ত দল ঘোষণা দেরি করছে বোর্ড। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 7 জুন। তার আগেই তাসকিনের সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিবে টিম টাইগার্স। বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলেও তার আগে প্রস্তুতি ম্যাচগুলোয় খেলতে পারবেন না তাসকিন। 1 জুন ভারতের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও অনিশ্চিত তাসকিন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন আজ। র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি নিয়ে আলোচনার আশা পররাষ্ট্রমন্ত্রীর। লুর সফর নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি। সকল হজযাত্রীর ভিসা নিশ্চিতে সৌদি সরকারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। চূড়ান্ত রায়ের আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নয়, হাইকোর্টের রায়। সরকারের সঙ্গে কথা বলে আপিলের সিদ্ধান্ত জানালেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বরেণ্য রাজনীতিবিদ হায়দার আকবর খান রণ কেন্দ্রীয় শহীদ মিনারের সহযোদ্ধাদের শেষ বিদায়। ভেদাভেদের অবসান চান মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সময় সকাল 10টা, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।